আসসালামু আলাইকুম, ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের কাছে প্রায় পেশেন্টরা আছেন, তারা বলেন যে ডাক্তার সাহেব আমাদের সেক্সুয়াল ফাংশন খুব দুর্বল হয়ে গেছে এবং আমাদের লিঙ্গ উত্থানজনিত সমস্যায় আমরা ভুগছি, অর্থাৎ আমাদের পেনিস শক্ত হচ্ছে না বা পেনিট্রেশন করতে পারছি না, এই ধরনের সেক্সুয়াল বিভিন্ন প্রবলেম নিয়ে আসে। তো আসলে আমরা যেহেতু ফাংশনাল মেডিসিন প্র্যাকটিস করি এবং ফাংশনাল মেডিসিনের মোটোটা বা উদ্দেশ্যই হচ্ছে যে টু ফাইন্ড আউট দ্য রুট কজ অফ ক্রনিক ডিজিজ, অর্থাৎ প্রবলেমের রুটে যাওয়া, গোড়ায় যাওয়া। তো এবং সেজন্য আমরা আজকের এই ভিডিওটা করলাম এবং এই মেসেজটা আসলে এই ধরনের সমস্যায় যারা আক্রান্ত তাদের সবার কাছেই এটা পৌঁছাতে হবে। তো আপনারা যারা দেখছেন তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের শেয়ার করে দিয়ে এই ধরনের প্রবলেমে যারা আক্রান্ত তাদের মাঝে ছড়িয়ে দিবেন। তো যাই হোক, এখানে যে লিঙ্গ উত্থানজনিত যে সমস্যা বা লিঙ্গ শিথিল হয়ে যায়, এটাকে আমরা মেডিকেল ভাষায় বলি ইরেকটাইল ডিসফাংশন। অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশন হলে অনেক ধরনের সমস্যা বা জটিলতা দেখা দেয় বা অনেকগুলো সমস্যার কারণে এটার ডিসফাংশনও দেখা দেয়। বাট আমরা মানে রুটে যাব, মূল কেন্দ্রে যাব। তো মূল কেন্দ্রে আমরা যদি যাই তাহলে দেখব যে এটা একটা ইম্পর্টেন্ট মলিকুলের কাজ করতে না পারা বা অভাবের কারণে হয়। সেটা হচ্ছে নাইট্রিক অক্সাইড। তো নাইট্রিক অক্সাইডটা কি? নাইট্রিক অক্সাইড হচ্ছে একটা গ্যাস, ঠিক আছে? নাইট্রিক অক্সাইড একটা গ্যাস, এটা শরীরে প্রডিউস হয় এবং শরীরে প্রডিউস করার জন্য এটা শরীরের বিভিন্ন জায়গা আছে, যেমন ব্লাড ভেসেল, আমাদের যে রক্তনালী আছে, রক্তনালীর ভিতরের যে লেয়ার সেল সেটা এন্ডোথেলিয়াম, সেই এন্ডোথেলিয়াল সেল থেকে নাইট্রিক অক্সাইড তৈরি হয়। এছাড়া কিছু নার্ভ সেল থেকে তৈরি হয়, কিছু ইমিউন সেল থেকে তৈরি হয়। এই জন্যে নাইট্রিক অক্সাইড খুব ইম্পর্টেন্ট এবং নাইট্রিক অক্সাইড আবিষ্কার হয়েছিল এবং যেই বিজ্ঞানী আবিষ্কার করেছিল উনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। এবং নাইট্রিক অক্সাইডের উপর হার্টের উপর বা ব্লাড ভেসেল বা কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপর তার ইফেক্ট দেখিয়েছেন এবং নোবেল প্রাইজ পেয়েছিলেন। তো নাইট্রিক অক্সাইড আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং নাইট্রিক অক্সাইডের অনেক ফাংশন আছে। যেমন নাইট্রিক অক্সাইড আমাদের ব্লাড ভেসেলগুলোকে ফ্লেক্সিবল করে, আমাদের ব্লাড ভেসেলগুলোকে সম্প্রসারিত এবং প্রসারিত সংকুচিত করতে সাহায্য করে, ফ্লেক্সিবল করে। এটা আমাদের ভ্যাসোডাইলেশন করে, অর্থাৎ ব্লাড ভেসেলগুলোকে স্ফীত করে। স্ফীত করার কারণে ব্লাড শরীরের সবগুলো অর্গানে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায়, কারণ আমরা জানি ব্লাডের মাধ্যমেই অক্সিজেন শরীরের প্রত্যেকটা কোষ টিস্যুতে পৌঁছে যায়, প্রত্যেকটা অর্গানে পৌঁছে যায়। তো এই নাইট্রিক অক্সাইড সেটা হেল্প করে ব্লাড ভেসেলকে স্ফীত করার মাধ্যমে। এই জন্য হার্টের রোগীদের এটা খুবই দরকার, কারণ করোনায় আর্টারিগুলো ডাইলেটেশন হয়, হার্ট সম্প্রসারিত হয়। তারপর লাংসের যে প্রবলেম, অ্যাজমা, সিওপিডি, এই ধরনের রোগীদের তো ব্লাড ভেসেল সংকুচিত থাকে বা ব্রঙ্কিওল সংকুচিত থাকে, সেগুলোকে সম্প্রসারিত করতে সাহায্য করে, ঠিক আছে? ব্রেনে যখন ব্লাড সাপ্লাই বাড়ায়, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে বাড়ায়। তো মানে যত কোষে আমার অক্সিজেন পৌঁছাবে ততই তো আমি সুস্থ হব। তো সেই জিনিসটা করতে ফ্যাসিলিটেট করে হচ্ছে নাইট্রিক অক্সাইড। এছাড়া আমাদের ব্লাড প্রেশার কমাতে এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নাইট্রিক অক্সাইড। এবং এটা আমাদের মুড এবং কগনিশন, আমাদের স্মরণশক্তি, মেধাশক্তি, এগুলো বাড়াতে সাহায্য করে, কারণ অক্সিজেনেশন বাড়ায়, আমাদের অ্যান্টি এজিং প্রসেসে কাজে লাগে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে। এছাড়া হচ্ছে আমাদের বিভিন্ন প্যাথোজেনের এগেনস্টে আমাদের এটা রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। এবং একটা যে গুরুত্বপূর্ণ, যেটাতে আমি আজকে আলোচনা শুরু করেছিলাম, সেটা হচ্ছে আমাদের সেক্সুয়াল হেলথটাকে ইমপ্রুভ করে, স্পেশালি পুরুষদের ক্ষেত্রে। তো তারা কিভাবে করে? যখন আমাদের নাইট্রিক অক্সাইড পর্যাপ্ত রিলিজ হয়, যেমন আমাদের যখন সেক্সুয়াল চিন্তা করি বা আমাদের যখন পার্টনারের কাছে যাই, তখন ব্রেনে যে স্টিমুলেশনটা জেনারেট করে, সেইটার নার্ভের মাধ্যমে আমার পেনিসের যে ব্লাড ভেসেলগুলো আছে, সে আর্টারি, পিনাল আর্টারি, সেখানে চলে যায় মেসেজটা। যাওয়ার পরে ওই ব্লাড ভেসেলের ভিতরে যে এন্ডোথেলিয়াম সেল আছে, সেখান থেকে নাইট্রিক অক্সাইড রিলিজ হয়ে সেটা ডাইলেটেড হয়। ব্লাড ভেসেল ডাইলেটেড হয়ে পেনিসের চারিদিকে যে মাসেল আছে, স্মুথ মাসেল, তার চারিদিকে মাসেলগুলো, যেটা ব্লাড ভেসেল ডাইলেটেড হওয়ার কারণে স্মুথ মাসেলগুলো তখন স্ট্রং হয়ে যায়, ইরেক্টেড হয়, ঠিক আছে? এবং ওখানকার ব্লাড ফ্লো বেড়ে যায় এবং ভেনাস রিটার্নটা কমে আসে, যে কারণে যতক্ষণ পর্যন্ত সেই কনসেন্ট্রেশন, হাই কনসেন্ট্রেশন নাইট্রিক অক্সাইডটা সেখানে থাকবে, ততক্ষণ পর্যন্ত পেনিস শক্ত থাকবে, লিঙ্গ উত্থান থাকবে। তো এই সমস্যাটা অনেকেরই প্রবলেম হয়। তখন আমরা দেখি যে কী কারণে নাইট্রিক অক্সাইডটা কমে যাচ্ছে, ঠিক আছে? বা এই সমস্যাটা এই কমে যাওয়া মানে লিঙ্গ উত্থানজনিত সমস্যা হচ্ছে, ঠিক আছে? লিঙ্গ শিথিল হয়ে যাচ্ছে বা এই সমস্যাগুলো হচ্ছে।
তো মেইন যে প্রবলেমটা সেটা হচ্ছে এজিং, অর্থাৎ বয়স বাড়ার সাথে সাথে ন্যাচারাল প্রসেসেই এন্ডোথেলিয়াম থেকে নাইট্রিক অক্সাইড তৈরির প্রোডাকশনটা কমে যায়। তো যে কারণে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে লিঙ্গোত্থানজনিত সমস্যা, ইরেকটাইল ডিসফাংশন, মানুষ বেশি আক্রান্ত হয়। এছাড়া দেখা যায় স্মোকিং, যারা স্মোকিং করে, স্মোকিংয়ের মধ্যে যে নিকোটিন সহ আর অন্যান্য যে কেমিক্যালগুলো আছে সেগুলো নাইট্রিক অক্সাইড প্রোডাকশনে বাধা প্রদান করে, কারণ এটা এন্ডোথেলিয়ামকে ড্যামেজ করে, ব্লাড ভেসেল। মানে আপনাকে নাইট্রিক অক্সাইড তৈরি করতে গেলে হেলদি ব্লাড ভেসেল লাগবে, রক্তনালী সুস্থ লাগবে, কারণ রক্তনালীর ভিতরে লেয়ার থেকেই যেহেতু নাইট্রিক অক্সাইড তৈরি হচ্ছে। সুতরাং যাদের লাইফস্টাইল বা খাবার দাবার বা যে অসুখের কারণে রক্তনালীর ভিতরে এন্ডোথেলিয়াম ড্যামেজ হয়, প্যাসিভলি সেই ধরনের রোগীরা আলটিমেটলি নাইট্রিক অক্সাইডের সমস্যায় ভুগে, নাইট্রিক অক্সাইড তাদের কম থাকে। এছাড়া যারা অ্যালকোহলিক, তাদের নাইট্রিক অক্সাইড কম প্রোডাকশন হয়। যারা ওবেসিটি, অর্থাৎ যাদের মেদবাহুল্য আছে, বোথ ভিসেরাল ফ্যাট এবং সাবকিউটেনিয়াস ফ্যাট বেশি, তাদের সমস্যা হয়। যারা ডায়াবেটিসের লিঙ্গোত্থানজনিত সমস্যা অনেক বেশি। যারা 10 বছরের মতো ডায়াবেটিসের বয়স, তারা তো প্রায় পেশেন্ট হিসেবে আসে, তারা বলে ডাক্তার সাহেব আমাদের তো এখন এই সমস্যাটা, আমরা বেশি সমস্যায় ভুগছি আর কি। তো এখন ডায়াবেটিস রোগীদের কেন হয়? কারণ ডায়াবেটিস আমরা জানি যে সুগার এই এন্ডোথেলিয়াল ইনজুরি করে এন্ডোথেলিয়াল সেলকে, এবং এইচএস তৈরি করে, অ্যাডভান্সড গ্লাইকেটেড এন্ড প্রোডাক্ট তৈরি করে, এবং এটা এন্ডোথেলিয়ালকে ড্যামেজ করে। তো এন্ডোথেলিয়াল ড্যামেজ করার সঙ্গে সঙ্গে তারা বিভিন্ন এনজাইমেটিক রিয়াকশান বা বিভিন্ন গ্লুর মতো গ্লুকোজ এবং প্রোটিনের যে কম্বিনেশন হয়ে গ্লাইকেটেড এন্ড প্রোডাক্ট তৈরি করে, সেটা আলটিমেটলি এন্ডোথেলিয়ামকে ড্যামেজ করে ব্লাড ভেসেলের, এবং সেখান থেকে আলটিমেটলি নাইট্রিক অক্সাইড তৈরি হতে পারে না। তো ডায়াবেটিস রোগীরা এই জন্যে লিঙ্গ উত্থানজনিত সমস্যায় বেশি আক্রান্ত হন। ঠিক আছে। তো এছাড়া স্ট্রেস, যারা বিভিন্ন স্ট্রেসে ভোগেন, অর্থাৎ স্ট্রেস মানে কি? স্ট্রেস মানে হচ্ছে আমার বডি সিম্প্যাথেটিক মুডে থাকে। আমার বডির অটোনমিক নার্ভাস সিস্টেম কিন্তু দুইটা জিনিসের উপর ভিত্তি করে তৈরি, আমি এটা আগে লেকচারে বলেছি। সেটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। তো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম হচ্ছে আমাদের ইমার্জেন্সি মুডে আমাদের বডিকে রেডি করে, হ্যাঁ, বা ফাইট অর ফ্লাইট রেসপন্সে আমাদেরকে রেডি করে। অর্থাৎ আমরা যখন কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে ফেস করি, অর্থাৎ কোথাও ভূমিকম্প হলো, অর্থাৎ কোনো রাস্তার মধ্যে কোনো পাগলা কুকুর আমার দিকে দৌড়ে আসতেছে, হ্যাঁ, তখন কী করতে হবে? হয় আমাকে ওটাকে মারতে হবে অথবা আমাকে পালাইতে হবে, দুটার একটার মধ্যে যেতে হবে। ঠিক আছে। তো এই যে ইমার্জেন্সি সিচুয়েশনটাকে আমার ট্যাকেল দিতে হয়, সেই সময় বডি কী করে? বডি হচ্ছে কর্টিসল রিলিজ করে, বডির ব্লাড ফ্লো বাড়িয়ে দেয় ইম্পর্টেন্ট অর্গানগুলোতে। ঠিক আছে। আর প্যারাসিম্প্যাথিকটা কি? প্যারাসিম্প্যাথিকটা হচ্ছে আমরা যখন বিশ্রাম নেই, আমরা যখন ডাইজেস্ট করি, হ্যাঁ, আমরা যখন রেস্টে যাই, ঘুমিয়ে যাই, অর্থাৎ যখন রিল্যাক্স মুডে থাকি, মেডিটেশন করি, হ্যাঁ, বা খুব মানে ভালো পরিবেশে থাকি, ফ্যামিলির সাথে ভালো একটা কোয়ালিটি টাইম এনজয় করি, তো ওই সময়তে প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিটা বেশি হয়, হ্যাঁ, ঘুমের মধ্যে প্যারাসিম্প্যাথিক অ্যাক্টিভিটি হয়। তো সেই সময় আমাদের স্ট্রেস কম থাকে, কর্টিসল কম রিলিজ হয়, এবং দেখা যাচ্ছে যে এই প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি যখন বেশি থাকে, যত বেশি করতে পারি তত বেশি আমাদের নাইট্রিক অক্সাইড রিলিজ হয়। এজন্যে দেখবেন যে অনেকের ঘুমের মধ্যে লিঙ্গ উত্থান হয়, হ্যাঁ, বা শেষ রাতের দিকে বা মানে সকালবেলা ভালো ফ্রেশ ঘুমের পরে লিঙ্গ উত্থান হয়, হ্যাঁ, 7টা-8টার দিকে। তখন টেস্টোস্টেরন হরমোনেরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই টেস্টোস্টেরন হরমোনের সাথেও রিলিজ করতেও আমার নাইট্রিক অক্সাইড খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো এই দুইটা ফ্যাক্টর এখানে খুব ইম্পর্টেন্ট। তো আমরা যখন প্যারাসিম্প্যাথেটিক মোডে বডি থাকবে, তখন নাইট্রিক অক্সাইড বেশি রিলিজ হয় এবং লিঙ্গ উত্থান ইজি হয়, এবং এটা খুব ভালো একটা ইফেক্ট পাওয়া যায়। তো এটা একটা ইম্পর্টেন্ট। তো আমাদের স্ট্রেসফুল লাইফ লিড করা যাবে না। স্ট্রেসফুল লাইফ মানে প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়বে এবং কর্টিসল রিলিজ হবে, আমাদের নাইট্রিক অক্সাইড কমে যাবে, আমরা এই পারফরমেন্স বা লিঙ্গ উত্থানজনিত সমস্যায় ভুগতে থাকবো। আচ্ছা, তো আরেকটা হচ্ছে যে হার্ট ডিজিজ, বা যাদের বিভিন্ন ধরনের হার্ট ডিজিজ আছে, হার্ট ঠিক মতো ফাংশন করতে পারছে না, এবং হার্টের এন্ডোথেলিয়াম থেকেও তো প্রচুর নাইট্রিক অক্সাইড তৈরি হয়, সুতরাং আমাদের নাইট্রিক অক্সাইড প্রোডাকশন কম হবে। সুতরাং হার্ট ডিজিজ যাদের আছে তাদেরকে রুট কজটাকে ফাইন্ড আউট করে ট্রিটমেন্ট করতে হবে, এবং আমরা ফাংশনাল মেডিসিন যারা আমরা ট্রেন আপ হয়েছি ফাংশনাল মেডিসিনে, তারা এই বিষয়গুলোকে আমরা অ্যাড্রেস করি এবং সবসময় প্রত্যেকটা রোগের রুটে চলে যাই এবং রুটটাকে আমরা ফাইন্ড আউট করে সেটাকে কিওর করার চেষ্টা করি। ঠিক আছে। তো এছাড়া হচ্ছে ইনফ্লামেশন, আমাদের বডিতে যত প্রদাহ বাড়বে, তো ইনফ্লামেশন আমাদের বডিতে অনেক কারণে হয়। আমাদের রং লাইফস্টাইল, রং ডায়েট, অর্থাৎ প্রসেস কার্বোহাইড্রেট, যে বাজে তেল, ঠিক আছে, বা স্ট্রেস, বিভিন্ন ধরনের টক্সিন এক্সপোজার, এই ধরনের বিষয়গুলোতে আমাদের বডিতে ইনফ্লামেশন চলতে থাকে, হ্যাঁ, বাইরের ভাজা পোড়া খাবার, প্রসেস কার্বোহাইড্রেট, সাদা চিনি, তো এটা হচ্ছে যত বেশি হবে তত ইনফ্লামেশন চলতে থাকবে। ইনফ্লামেশন চললে এন্ডোথেলিয়াল সেল ইনজুরি হতে থাকবে এবং নাইট্রিক অক্সাইড কম প্রোডাকশন হবে। আচ্ছা, এখন আমরা তো এটা বুঝলাম এটা যে নাইট্রিক অক্সাইড আমাদের কত গুরুত্বপূর্ণ, এবং এখন আমরা দেখব যে নাইট্রিক অক্সাইড আমাদের কীভাবে বাড়াতে পারি। ঠিক আছে, বাড়ানোর কিছু উপায় আমরা বলবো আজকে, তো এটা খুব মন দিয়ে শুনবেন। তো নাইট্রিক অক্সাইড আমরা বাড়াতে পারি, একটা হচ্ছে অন্যতম উপাদান হচ্ছে যে আমাদের ফাস্টিং করতে হবে। হ্যাঁ, আমাদেরকে ফাস্টিং করতে হবে।
ফাস্টিং করলে আমাদের নাইট্রিক অক্সাইডটা বৃদ্ধি পাবে এবং ফাস্টিংটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ ফাস্টিং করলে আমাদের এন্ডোথেলিয়াল সেলগুলো রিপেয়ার হয়ে আসে অটোফেজির মাধ্যমে। তখন আমাদের 16 থেকে 18 ঘন্টা ফাস্টিং আমাদের যদি আমরা করতে পারি তাহলে আমাদের অন্যান্য সমস্যা যেমন কমে আসবে এবং নাইট্রিক অক্সাইড প্রোডাকশনও বাড়বে। এরপরে আমরা কিছু যেমন হার্বস আছে, যেমন এজেড গার্লিক, তারপরে আমাদের হর্নি গট, তারপরে এছাড়াও অন্য ধরনের কিছু জিনসেং, এই জাতীয় কিছু হার্বস আছে। এগুলো আমাদের বাড়াতে সাহায্য করে, নাইট্রিক অক্সাইড শরীরে নাইট্রেট থেকে, এগুলোর মধ্যে নাইট্রেট আছে, নাইট্রেট থেকে নাইট্রিক অক্সাইড তৈরি করতে সাহায্য করে। এছাড়া হচ্ছে আমাদের মুখের উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াতে হবে। হ্যাঁ, উপকারী ব্যাকটেরিয়া ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন নাইট্রেটযুক্ত খাবার খাই তখন নাইট্রেট থেকে নাইট্রিক অক্সাইড তৈরি করতেও এই ব্যাকটেরিয়াগুলো ভূমিকা পালন করে। সুতরাং আমরা বেশি পরিমাণে অ্যান্টিসেপটিক দিয়ে বারবার করে মাউথ ওয়াশ করবো না, ঠিক আছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট। মানে আসলে সায়েন্স আসলে আমার এখন রিসার্চ করে করে বের হচ্ছে যে আমাদের শরীরে কোনো কিছু আল্লাহ তাআলা এমনি এমনি দেয়নি, এবং প্রত্যেকটা জিনিসের ফাংশন যত গবেষণা হচ্ছে তত দিনকে দিন এটা রিভিল্ড হচ্ছে, ঠিক আছে, বা আবিষ্কৃত হচ্ছে। তো দেখা যাচ্ছে যে মুখের অনেক সময় কেউ মানে বেশি সতর্কতার কারণে বারবার খালি মাউথ ওয়াশ করতেছে বিভিন্ন কেমিক্যাল দিয়ে, তো যে কারণে কেমিক্যাল সেই উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা কমিয়ে ফেলতেছে। এই জন্য যে খাবারগুলো থেকে নাইট্রেট আসে সেই নাইট্রেট থেকে নাইট্রিক অক্সাইড তৈরি হচ্ছে না। তো এখন এটা একটা বিষয়। এছাড়া নাইট্রেট যুক্ত কিছু খাবার আছে, যেমন বিটরুট। হ্যাঁ, বিটরুটের পাতা, বিটরুটের বিট যেটা আমরা বলি সেটা জুস, এটা নাইট্রেট থাকে। এছাড়া আছে সেলেরি, এছাড়া আছে স্পিনাচ বা পালং শাক, ঠিক আছে। আর এটা এছাড়া আছে আমাদের লেটুস পাতা, এবং আমাদের এই ধরনের লেটুস পাতা, সেলেরি, বিটরুট এগুলো যদি আমরা পর্যাপ্ত খাই জুস হিসেবে, তাহলে আমাদের প্রচুর নাইট্রেট আমাদের শরীরে যাবে এবং এই উপকারী ব্যাকটেরিয়া সেই নাইট্রেটগুলোকে আমাদের শরীরের নাইট্রিক অক্সাইডে কনভার্ট করবে। এছাড়া অনেক সময় আমরা দুইটা অ্যামাইনো অ্যাসিড আছে যেটা আমাদের প্রিকার্সার হিসেবে কাজ করে নাইট্রিক অক্সাইড তৈরি করতে, যেটা এল আর্জিনিন এবং এল সিট্রুলিন নামে পাওয়া যায়। এটা ন্যাচারাল সোর্স হচ্ছে যে বিভিন্ন ধরনের ডেইরি মানে গ্রাসফিড গরুর ডেইরি, এছাড়া রেড মিট, তারপরে হচ্ছে আমাদের বিন, মেলন, তরমুজের বিচি, ঠিক আছে, তারপরে কাঠবাদাম, অ্যালমন্ড, এগুলো থেকে পাই, বা এগুলো সাপ্লিমেন্ট হিসেবেও পাওয়া যায়, এল আর্জিনিন বা এল সিট্রুলিন, এগুলো থেকে নাইট্রিক অক্সাইড তৈরি হয়। ডার্ক চকলেট বা কাকাও পাউডার, এটাতেও নাইট্রিক অক্সাইড তৈরি করতে সাহায্য করে। তো আমরা এটা খুব গুরুত্ব সহকারে দেখবো আর কি। আরেকটা জিনিস বলি যে কিছু অ্যান্টিঅক্সিডেন্ট যেমন খাবার, যেমন ভিটামিন সি, যেটা ন্যাচারাল ভিটামিন সি, নট অ্যাসকর্বিক অ্যাসিড না। ভিটামিন সির মধ্যে আমরা বায়োফ্লাভিনের সহ হোল ভিটামিন সি বা ভিটামিন সি কমপ্লেক্স যেটা বলি, তারপরে হচ্ছে আমাদের ভিটামিন সি, ভিটামিন ই যেটা টোকোট্রিনল, এছাড়া আমাদের গ্লুটাথিয়ন যেটা সুপার অ্যান্টিঅক্সিডেন্ট, এগুলো আমাদের পরোক্ষভাবে নাইট্রিক অক্সাইড প্রোডাকশনে সাহায্য করে। আচ্ছা, এখন আমরা দেখলাম যে নাইট্রিক অক্সাইড কীভাবে আমরা ন্যাচারালি পেতে পারি। এখন লাস্ট আমি ভিডিওটা শেষ করব একটা সুন্দর একটা টিপস দিয়ে এবং একটা ব্যায়াম দেখিয়ে, যেটা আপনারা ঘরে বসে করতে পারেন। এটা একদম ফ্রি, কোনো পয়সা লাগে না। তো জাস্ট আপনারা সচেতন হয়ে এই ব্যায়ামটি করবেন। সেটা হচ্ছে নাইট্রিক অক্সাইড আমাদের তৈরি করা আরেকটি জায়গা হচ্ছে আমাদের যে নোজ আছে, নাকের ভিতরের যে সাইনাসগুলো আছে এবং এর ভিতরে যে ইনার লাইনিং আছে, ভিতরের যে কোষগুলো আছে, সেখান থেকে নাইট্রিক অক্সাইড তৈরি হয়। এবং নাইট্রিক অক্সাইডে যদি আমরা এখানে নাক দিয়ে যদি ন্যাজাল ব্রিদিং নেই, হ্যাঁ, ন্যাজাল ব্রিদিং নিলে আমাদের নাইট্রিক অক্সাইড প্রায় 15 গুণ বেশি আমরা নাইট্রিক অক্সাইড তৈরি করতে পারি কোনো পয়সা ছাড়া। হ্যাঁ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমি আজকে দেখিয়ে দিব আপনাদেরকে। এই জন্য আমি বলেছিলাম যে ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখবেন। তো যাই হোক, তো এখন এটা কীভাবে করবেন, এটা হচ্ছে আপনার দিনে 3-4 বার 5-6 বার করবেন এটা। তো এটা হচ্ছে আপনার রিল্যাক্স মুডে একটা যে কোনো জায়গায় বসবেন, সেটা সকালে ঘুম থেকে উঠে আপনার বসবেন এবং নেজাল নাক দিয়ে শ্বাস নেবেন, ঠিক আছে, নাক দিয়ে শ্বাস নেবেন এবং মুখটা বন্ধ রাখবেন। তো নাক দিয়ে লম্বা করে শ্বাস নিয়ে এবং একবার যতটুকু বুক ফুলানো যায় ততটুকু বুক ফুলিয়ে লম্বা করে শ্বাস নেবেন। শ্বাস নিয়ে একটু 1 সেকেন্ড ধরে রাখবেন, ধরে রেখে একটু হামিং করবেন। হামিং মানে গুনগুন করা, ঠিক আছে, গুনগুন করে নাক দিয়ে একবার শ্বাসটা ছাড়বেন। হ্যাঁ, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে একটা রিদম দেখালাম। তো এরকম যতক্ষণ আপনার শ্বাসটা বের হয়, শ্বাসটা বের হতে দিয়ে না থেমে আবার মুখটা বন্ধই থাকবে, আবার শ্বাস নেবেন, নিয়ে আবার নাক দিয়ে ছাড়বেন এবং গুনগুন করে একটা প্রেশার জেনারেট করবেন। এই সময় আপনি কানের উপরে হাত দিয়েও রাখতে পারেন, হ্যাঁ, চোখটাও ঢেকে রাখতে পারেন এইভাবে। তো এটা তাহলে আরও প্রোনাউন্ড, আরও কনসেন্ট্রেটেড ইফেক্ট হবে। হ্যাঁ, তাকিয়ে থাকলে হয়তো ইফেক্টটা যতটুকু হবে, চোখ বন্ধ রেখে কানের উপর একটা হাত দিয়ে আপনার এটা এই মেসেজটাও করতে পারেন, ঠিক আছে। মানে এভাবেও আপনি যত একটা রেজিস্ট্যান্স দিবেন, প্রতিবন্ধকতা হবে, মুখটা বন্ধ রাখবেন,
তত বেশি নাইট্রিক অক্সাইড তৈরি হবে। গবেষণায় দেখা গেছে যে 15 গুণ বেশি নাইট্রিক অক্সাইড তৈরি হয়। তাহলে এই বিষয়টা 1 মিনিট করে আমরা করব, একবারে বেশি করা দরকার নেই। 1 মিনিটের মধ্যে 3 বার এরকম হামিং করব, হ্যাঁ, এবং মুখটা বন্ধ রাখবো 1 মিনিট। তাহলে এইভাবে আমরা দিনে সেভারাল টাইমস করব, খালি পেটে সেভারাল টাইমস করব, 5-6 বার করব। যতবার করব তত নাইট্রিক অক্সাইড তৈরি হবে এবং আমরা এই বেনিফিট, নাইট্রিক অক্সাইডের বেনিফিট নিয়ে যতগুলো কথা বললাম, এই সবগুলো বেনিফিট আমরা পাবো আর কি। তো যাই হোক, এছাড়া আরও কিছু এক্সপেন্সিভ কিছু মেশিন আছে যেটা নাইট্রিক অক্সাইড প্রোডাকশন করতে সাহায্য করে, তো আমরা সেটা দরকার নেই, আমরা ন্যাচারাল ওয়েতেই থাকবো ইনশাল্লাহ, এতেই আমাদের অনেক রেসপন্স পেয়ে যাব। তো যাই হোক, আজকের ভিডিওটা আশা করি অনেক নতুন কিছু আপনারা জানতে পারলেন এবং নাইট্রিক অক্সাইডটা খুবই গুরুত্বপূর্ণ, স্পেশালি যাদের হার্টের প্রবলেম, যাদের দুর্বলতা আছে, যাদের মেমোরি সমস্যা, ব্লাড ভেসেলের সমস্যা, ব্লাড প্রেশারের সমস্যা এবং সর্বোপরি যাদের লিঙ্গ উত্থানজনিত সমস্যা বা ইরেকটাইল ডিসফাংশনে ভুগছেন, তারা এই জিনিসটা, এই ব্যায়ামগুলো করবেন, যে খাবারগুলো কথা বললাম সেগুলো খাবেন, এক্সারসাইজ করতে হবে। আরেকটি কথা, যে এক্সারসাইজ করলে আমাদের নাইট্রিক অক্সাইড প্রোডাকশন বাড়ে এবং স্পেশালি স্ট্রেনাস এক্সারসাইজ, যে এক্সারসাইজ আমরা সাধারণত জিমে যেয়ে করি বা অল্প সময়ে একটা স্পেশাল দৌড় দেওয়া, 100 মিটার দৌড়, মানে অল্প সময় বেশি ইফেক্ট করা, হার্টের উপর একটা চাপ জেনারেট করা, রেজিস্ট্যান্স তৈরি করা, কার্ডিয়াক ট্রেনিং যেটা বলে বা কার্ডিও এক্সারসাইজ, যেগুলো করলে আমাদের নাইট্রিক অক্সাইড বেশি জেনারেট করে। ঠিক আছে, তাহলে এগুলো মাধ্যমে আমরা নাইট্রিক অক্সাইড বেশি প্রোডাকশন করব এবং এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসবো। তো আজকে ভিডিওটা আশা করি উপকারে লেগেছে। এই ভিডিওটা জনস্বার্থে করা। ভিডিওটি অবশ্যই আপনারা কোনো কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে আপনারা মন্তব্য করবেন এবং আপনাদের পরিচিত জনদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন এবং পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।